প্রিয় শিক্ষার্থী, এমএসসির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আসো আমরা টপিকটা নিয়ে কথা বলি। তো দেখো, এখানে তোমরা দেখেই বুঝতে পারতেছো, এখানে বস্তুর উপর তাপের প্রভাব অর্থাৎ এসএসসি চ্যাপ্টার 6 সেই অধ্যায়টা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। তো এই বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টার মধ্যে একটা জায়গায় আমাদের একটু কনফিউশন থেকে যায়, যে জায়গাটা আসলে আমরা ভালোভাবে বুঝতে না পারার কারণে কিছু কিছু ম্যাথে একটু প্রবলেম করি, ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের 3টা মার্কস চলে যায়। তো আসো ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখো, আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো বিভিন্ন স্কেলের মধ্যেকার সম্পর্ক। তো আমরা বিভিন্ন স্কেল সম্পর্কে জানি, যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। মূলত আমাদের পরিচিত 3টা স্কেল বলতে এই 3টা স্কেলে বোঝানো হচ্ছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেল। তো এই জায়গাটা যদি আমরা একটু ক্লিয়ার করি যে আসলে বিভিন্ন স্কেলের মধ্যে কি কি সম্পর্ক আছে। দেখো, আমি যদি বলি যে স্কেলের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমাদের এরকম একটা সম্পর্ক আমরা সবাই জেনে আসছি, সেটা হলো কোনো একটা তাপমাত্রা মাইনাস ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সবসময় ধ্রুব থাকবে, সর্বদা ধ্রুব থাকবে। তো এই সম্পর্কটা নিয়ে আমরা আজকে একটু দেখব যে এটা আসলে কিভাবে ধ্রুব থাকে। আমরা তো জানি এটা ধ্রুব থাকে। তো এরপরে আমরা যেই সম্পর্কটা দেখে আসছি সেটা হলো কত, টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5, খুবই পরিচিত একটা রাশি, আমরা সবাই চিনি। টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, টেম্পারেচার অফ কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই কত, 373.15 মাইনাস 273.15। তো আমরা এই রাশিটা কিভাবে আসছে সেটাও আমরা একটু দেখব। আসলে রাশিটা কিভাবে আসছে, আমরা তো রাশিটাকে চিনি জানি, কিন্তু রাশিটা কিভাবে আসছে সেটা আমরা জানি না। তো আমরা একটু দেখব, দেখে দেন সামনের দিকে আগাবো, আমরা ম্যাথগুলো সলভ করে ফেলবো। আসো আমরা রাশিটা কিভাবে আসছে সেটা একটু দেখি। তো এই রাশিটা কিভাবে আসছে সেটা জানার জন্য আমাদের প্রথমত যেটা জানতে হয়, একদম প্রথমে যেটা জানতে হয় সেটা হলো নিম্ন স্থিরাঙ্ক বা আইস বিন্দু বা বরফ বিন্দু বলে একটা শব্দ আছে, নিম্ন স্থিরাঙ্ক। তো আমরা সবাই জানি যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় কি হয়, বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। একইভাবে আরেকটা শব্দ জানি যেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে, আমরা জানি যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো আমরা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কগুলো জানি, সেই সম্পর্কগুলো যদি আমরা একটু লিখি, যে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেগুলো যদি আমরা একটু লিখি। দেখো, আমি ধরলাম যে আমার যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলো হলো, আমরা এরকম জানি যে আমার কাছে একটা স্কেল আছে, সেই স্কেলটার নাম হলো এক্স স্কেল। সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো এক্স আইস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো এক্স স্টিম। আর আমরা মৌলিক ব্যবধান বলে আর একটা শব্দ জানি, যে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধান, বা আমি যদি উল্টাভাবে বলি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী ব্যবধানকে বলা হয় মৌলিক ব্যবধান। তো এই মৌলিক ব্যবধানটা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু দেখো, আমরা বিভিন্ন স্কেল জানি, সেই স্কেলগুলোর মধ্যে প্রথমত আমরা জানি সেলসিয়াস স্কেল, সেটাকে আমি টেম্পারেচার অফ সি বললাম। এটা নিম্ন স্থিরাঙ্ক আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মৌলিক ব্যবধান তোমরাই আমাকে বলো, 100 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান। ওকে, আমি যদি ফারেনহাইটের কথা চিন্তা করি, তুমি আমাকে বলবা টেম্পারেচার অফ এফ ফারেনহাইট স্কেল 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212 ডিগ্রি ফারেনহাইট। সেইমভাবে তুমি মৌলিক ব্যবধান বলবা হলো 180 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা জানি কত, টেম্পারেচার অফ কে কত, আমরা জানি 273.15, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, এত কেলভিন। দেখো, কেলভিনের ক্ষেত্রে কখনো ডিগ্রি হয় না, আমরা একটু মাথায় রাখবো এটা, 373.15 কেলভিন, আর এটা কত, 100 কেলভিন। ওকে, একটু খেয়াল করে দেখো, সেলসিয়াসের মৌলিক ব্যবধান আর কেলভিনের মৌলিক ব্যবধান কি, সেম। আরও স্কেল আছে আমাদের যেগুলো আমরা আসলে জানি না বা আমাদের সিলেবাসে নেই, আমরা এগুলো প্রয়োজন হয় না, বাট আমরা একটু লিখে রাখি। আমাদের রনজেন্টি স্কেল আছে, র্যানকাইন স্কেল আছে, রিউমার স্কেল আছে। তো সেই স্কেলগুলোর ক্ষেত্রে আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক কত,
0 ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, তাহলে মৌলিক ব্যবধান কত 80। র্যানকাইন স্কেলের ক্ষেত্রে আমরা জানি Rn। ওকে, তো এই র্যানকাইন স্কেলের ক্ষেত্রে আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক কত 492, 472, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 692, তাহলে মৌলিক ব্যবধান কত 180। তো এই যে মৌলিক ব্যবধানগুলা এইগুলা জানলে আমরা বিভিন্ন স্কেলের মধ্যেকার সম্পর্কগুলো দেখতে পারবো। তো আসো এটুকু আমরা জানি, এখান থেকে আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি। তো আমাদের এই ছকটা মাথায় আছে, আমরা এই ছক থেকে সামনের দিকে আগাইতে পারবো। আরও বিভিন্ন স্কেল আছে, সেগুলোর সম্পর্কে তোমরা যদি জানো বা নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক জানো, তাহলে তোমরা সব ধরনের ম্যাথ সলভ করতে পারবা। তো আমাদের এই স্কেলগুলো যদি কখনো দিয়ে দেয় বা ম্যাথে আসে কখনো, সেক্ষেত্রে আমাদের স্যারেরা এই মানগুলো আমাদেরকে দিয়ে দিবেন। তো আসো আমরা একটু সামনে আগাই। তো প্রথমত আসো এই রাশিটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি। একটু আগে যেটা লিখে আসছিলাম যে সেই রাশিটার সম্পর্কটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, আমি বললাম যে আমার এখানে একটা স্কেল আছে, এই স্কেলটাকে বললাম আমার সেই স্কেলটা এক্স স্কেল, আর এইখানে আমার আরেকটা স্কেল আছে, যে স্কেলটাকে বললাম আমরা সেলসিয়াস স্কেল। সেইমভাবে আরেকটা স্কেল আছে, যে স্কেলটাকে বললাম আমি ফারেনহাইট স্কেল। তো খেয়াল করো, আমি এই স্কেলগুলোর ক্ষেত্রে আমি বললাম এইখানে আমার কিছু পরিমাণ বিশুদ্ধ বরফ দেয়া আছে। তো আমি যেই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বরফটা গলতে শুরু করতেছে, তখন তোমরাই আমাকে বলো আমার এই সেলসিয়াস স্কেল কত পার্ট দিবে বা সেলসিয়াস স্কেল কত মান দেখাবে। তোমরাই আমাকে বলতে পারো যে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস দেখাবে। সেইমভাবে ফারেনহাইট স্কেল কত দেখাবে 32 ডিগ্রি ফারেনহাইট। আর আমার এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত তুমি জানো না, তো আমার এই স্কেল কত দেখাবে, বরফ বিন্দু দেখাবে, এক্স আইস। ওকে, সেইমভাবে আমি যদি বলি কোনো একটা সময় আমার সেলসিয়াস স্কেল যদি সি মান দেখায়, ফারেনহাইট স্কেল কত দেখাবে এফ, আর এক্স স্কেলটা এক্স দেখাবে। আর আমি যদি বলি যখন এই পানিটা ফুটতে শুরু করবে তখন আমার সেলসিয়াস স্কেল কত পার্ট দেখাবে, তোমরাই বলবা 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেল কত 212 ডিগ্রি ফারেনহাইট। সেইমভাবে আমার এক্স স্কেল কত দেখাবে, এক্স স্টিম দেখাবে, অর্থাৎ বাষ্পবিন্দু দেখাবে। তো এইখানে একটু খেয়াল করে দেখো, আমি বলতে পারি এই দুইটা পয়েন্ট একটা বিন্দুকে নির্দেশ করতেছে, একটা মান। এই দুইটা পয়েন্ট একটা বিন্দুকে নির্দেশ করতেছে, এই দুইটা পয়েন্ট একটা বিন্দুকে নির্দেশ করতেছে। আমি এভাবে কম্পেয়ার করতে পারি। তো একটু খেয়াল করো, এই রাশিটার সমাধানটা বা সম্পর্কটা আমি দেখতে চাইলে আমি আরেকটা জায়গায় একটু কাজ করে আসি। আমরা সরলরেখার ঢালের সমীকরণ পড়ে আসছি। তো এইখানে আমি বললাম এই বিন্দুটার নাম হলো x1 y1, আর এইখানে কোনো একটা বিন্দু যদি হয় xy, আর এই বিন্দুটা যদি হয় x2 y2, তাহলে দেখো এইখান থেকে আমরা ঢালের যে সমীকরণ পাইছিলাম সেই সমীকরণ ছিল, তোমরা সবাই জানো, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। তো এই m মানে আবার আমরা জানি কত বলো তো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x মাইনাস x1। একটু খেয়াল করে দেখো, আমরা যদি সাইড চেঞ্জ করে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, তাহলে কি লিখবো আমরা বলো তো, y2 মাইনাস y1, বা আমি যদি বলি যে এটাকে এইভাবে লিখতে পারি যে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই কত বলো তো, x। আচ্ছা, আমি x মাইনাস x1 ডিভাইডেড বাই এটাকে রেখে দিই, ওইটাকে একটু সাইড চেঞ্জ করে লিখি, তাহলে এইভাবে লিখতে পারি x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1। একটু খেয়াল করো, আমরা এই সম্পর্কটা পাইলাম। তো আমি একটু আগে যে বলছিলাম, দেখো যে এই সরল রেখার সাথে যদি আমি কম্পেয়ার করি, এই সরল রেখার সাথে কম্পেয়ার করলে দেখো আমি দেখতে পাচ্ছি যে আমার এই বিন্দু আর এই বিন্দু মিলে একটা বিন্দু, মানে আমি এটাকে কম্পেয়ার করতে পারি x1 y1 এর সাথে। সেইমভাবে এটাকে আমি xy এর সাথে কম্পেয়ার করতে পারি, আর এটাকে আমি কার সাথে কম্পেয়ার করতে পারি বলো, x2 y2 এর সাথে। এখন আসো এখানে যদি আমি মানগুলো যদি বসায় দেই, তাহলে কি লেখা যায় দেখো, x এর পরিবর্তে আমি কি লিখবো, ক্যাপিটাল X, x1 এর পরিবর্তে x আইস মানে বরফ বিন্দু। সেইমভাবে আমি লিখতে পারি x কত, x2 এর পরিবর্তে x স্টিম মাইনাস x আইস। দেখো তো এইখান থেকে আমি লিখতে পারি আরেকটা y এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, c মানে টেম্পারেচার অফ সি, সেলসিয়াস স্কেলের কথা চিন্তা করতেছি আমি। y1 কত 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। একটা জায়গায় একটু কল্পনা মানে একটু খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করে দেখো,
যে আমি কোনো একটা টেম্পারেচার মাইনাস ওই স্কেলের আইস পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ বয়লিং পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এই দুইটার ব্যবধান বা এই দুইটার অনুপাত সবসময়ের জন্য একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা পাচ্ছি। তার মানে এটাকে আমি লিখতে পারি ইকুয়াল ডট 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 ধ্রুব, যেটাকে আমি একদম শুরুতে ক্লাসের শুরুতে বলে আসছিলাম যে কোনো একটা টেম্পারেচার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বা আইস পয়েন্ট, তারপরে কি বয়লিং পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এই দুইটার অনুপাত কি থাকবে? ধ্রুব থাকবে। তাহলে আমি যদি সেলসিয়াসের কথা বলি, সেলসিয়াসেরটা বলতে পারি এইভাবে, আমি ফারেনহাইট, কেলভিন, রনজেন্ট, র্যানকাইন, রিউমার সব স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। কেমন? তো একটু খেয়াল করো, দেখো আমরা সবগুলো স্কেলের মধ্যেকার সম্পর্কগুলো একটু দেখে ফেলি, এক নজরে সবগুলা দেখে ফেলি। আসো আমি এই অংশটা একটু মুছে ফেলি। ওকে, তো দেখো আমরা আরেকটু যদি দেখি, আমরা সবগুলো স্কেলের মধ্যেকার সম্পর্কগুলো একটু লিখে ফেলি। তাহলে আমি বলতেছি আমার যে স্কেলটা, সেই স্কেলটাকে বললাম আমি আমার স্কেলটাকে সবসময়ের জন্য রেখে দিব যে কোনো একটা আমার স্কেল মাইনাস আমার স্কেলের কি নিম্ন স্থিরাঙ্ক বা আইস বিন্দু বা বয়লিং পয়েন্ট আইস পয়েন্ট ডিভাইডেড বাই কি বয়লিং পয়েন্ট স্টিম মাইনাস এক্স আইস ইকুয়াল, আমি সেলসিয়াসের কথা লিখতেছি টেম্পারেচার অফ সি মাইনাস 0, 100 মাইনাস 0। আমি ফারেনহাইট যদি লিখি টেম্পারেচার অফ এফ মাইনাস 32, এরপরে কত বলো 212 মাইনাস 32। তুমি যদি বলো টেম্পারেচার অফ কেলভিন লিখতে চাচ্ছ, তুমি কত লিখবা 273.15 ডিভাইডেড বাই 373.15 মাইনাস 273.15। ওকে, এখন আসো আমি এই সম্পর্কটাকে সব সময়ের জন্য মাথায় রেখে দিব, কারণ এই সম্পর্কটা আমাকে সব ম্যাথ করতে সাহায্য করবে। এখন আসো এই জায়গাটাকে আমরা যেই রাশিটা চিনি সেই রাশিতে রূপান্তরিত করতে হলে আসলে কি কাজটা করতে হয়। দেখো আমরা জানি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক জানি। তো এইটুকু নিয়ে যদি আমি একটু কাজ করতাম, একটু খেয়াল করে দেখো কি লেখা যায়। টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই, একটু খেয়াল করে দেখো আমি মৌলিক ব্যবধান মানে মাইনাস করলে পাচ্ছি 100, এখানে পাচ্ছি আমি টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, আর এখানে পাচ্ছি আমি টেম্পারেচার অফ কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100। সবগুলোকে একটু খেয়াল করে দেখো, আমি সবাইকে যদি 20 দ্বারা মাল্টিপ্লাই করে দেই, গুণ করে দেই, তাহলে কি লেখা যায় টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টেম্পারেচার অফ কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো আমরা এই রাশিটার সাথে সবাই পরিচিত, মোটামুটি এই রাশিটা দিয়ে আমাদের ম্যাথ আসে, আমরা এটা দিয়েই সলভ করি। কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেই ম্যাথগুলা এই রাশি দিয়ে মানে সলভ করাটা আসলে সম্ভব হয়ে ওঠে না। এর জন্য আমরা সবসময়ের জন্য মাথায় রাখবো এই রাশিটা। হ্যাঁ, তোমাকে যদি সরাসরি স্যারেরা বলে দেন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এদের মধ্যেকার সম্পর্ক নিয়ে ম্যাথ, তাহলে তুমি এটা দিয়েই করতে পারবা, আদারওয়াইজ আমাকে এই রাশিটার সাহায্য নিতে হবে। ওকে, তো আসো আমরা এই রাশিগুলোর সাহায্য নিয়ে আমরা এইখানকার এই ম্যাথগুলো একটু সলভ করে ফেলি। একটু খেয়াল করো, দেখো আমরা ম্যাথগুলো কীভাবে সলভ করবো। তো আমাদের রাশিগুলো সবার কি জানা? ওকে, আমরা রাশিগুলো মাথায় রেখে দিচ্ছি যে ওকে ওকে ওকে। এখন আসো আমরা এই রাশিগুলো দিয়ে ম্যাথগুলো সলভ করতে শুরু করে দিই, আমি মুছে ফেলি। ওকে, তো খেয়াল কর, আমরা প্রথমে 1 নাম্বার ম্যাথটা একটু সলভ করবো, যেটা আমরা সবাই জানি। খেয়াল করো, আমাকে বলে দিছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান, মানে কথাটা বুঝাইছে এরকম, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে, মান সমান হবে, মান একই দিবে, সেটা বুঝাইছে। তাহলে আমরা 1 নম্বরের সমাধানে যদি বলি সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক, মানে সেলসিয়াস ফারেনহাইটের সম্পর্কটা আমরা জানি কি বলো তো, টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো তোমরা এইটা জানো না যে বলছে যে টেম্পারেচার অফ সি আর টেম্পারেচার অফ এফ কি হবে, সমান হবে, একই হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বা শর্ত মতে আমি বলতে পারি, শর্ত মতে আমি বলতে পারি টেম্পারেচার অফ সি ইকুয়াল টেম্পারেচার অফ এফ, আমাকে বলে দিছে। তাহলে আমি লিখতে পারি টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ সি মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো আসো এইখান থেকে আমি শুধুমাত্র টেম্পারেচার অফ সি যদি বের করে দিই, তাহলে দেখো কি লেখা যায় 9 টেম্পারেচার অফ সি ইকুয়াল 5 টেম্পারেচার অফ সি মাইনাস, এটাকে আমি যদি গুণ করি 5 ইন্টু কত 32। ওকে, এখান থেকে দেখো আমি লিখতে পারি না 4 টেম্পারেচার অফ সি ইকুয়াল
5 দুগুণে 10, 3 5 15, হলো 160। তাহলে এখান থেকে টেম্পারেচার অফ সি ইকুয়াল পাচ্ছি হলো, একটু খেয়াল করে দেখো এখানে মাইনাস হবে, -40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি বলতে পারি -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট কথার মানে একই। তাহলে টেম্পারেচার অফ এফ ইকুয়াল কত হবে বলো তো? -40 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে। সেমভাবে যদি তোমাকে বলা হয় কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেল, সেক্ষেত্রেও তুমি বের করতে পারবা, যেটা যেটা বলে দিবে সেই সম্পর্ক নিয়ে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবা। ওকে, এখন আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। তো এই ম্যাথটা সলভ হওয়ার সাথে সাথে একটু খেয়াল করে দেখো, আমরা আরেকটা ম্যাথের দিকে একটু আগাই। ধরো আমাকে বলে দিল যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা, একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা আমাকে বলে দিছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এটা কোন স্কেলে বলে দিছে? টেম্পারেচার অফ এফ। আমাকে বলছে সেলসিয়াস স্কেলে কত হবে। তাহলে তোমরাই আমাকে বলো এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে। দেখো এই ম্যাথটার অ্যান্সারটা কি হবে তোমরা নিজেরাই জানো। আমরা জানি টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ এফ -32 ডিভাইডেড বাই 9। টেম্পারেচার অফ এফ এর মান কত বলে দিছে বলো? 98.4 ডিগ্রি ফারেনহাইট বলে দিছে। তাহলে টেম্পারেচার অফ সি কত হবে? আমাকে সবাই এটা করে দেখাবা, যে অ্যান্সারটা কত আসে আমাকে সবাই জানাবা, যে আমাদের দেহের তাপমাত্রা, একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত হবে। ওকে ওকে, আসো এটা আমি আর সমাধান করলাম না, তোমরা নিজ দায়িত্বে একটু করে আমাকে জানাবা যে কত অ্যান্সার আসছে, কার কত অ্যান্সার আসে আমাকে একটু জানাবা। এখন আসো পরেরটায় আমরা চলে যাই। এর পরের ঘটনাটা একটু খেয়াল করে দেখো, 3 নাম্বার ম্যাথটা আমাদের, 2 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে খেয়াল করো। দেখো এখানে বলা হয়েছে একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। একটু খেয়াল করো, একটু আগে আমরা যেই ম্যাথটা করছিলাম সেই ম্যাথের সাথে এই ম্যাথের একটু পার্থক্য আছে। দেখো একটা জায়গাকে আমি বক্স করে ফেলছি, এমনকি স্টার দিয়ে রাখছি। 50 ডিগ্রি সেলসিয়াস কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করা হলো, পরিবর্তন করা হলো, বৃদ্ধি করা হলো, এই কথা দ্বারাই এখানে অনেক ঝামেলা করে দিয়েছে। এই জায়গাটায় আমরা কি ভুলটা করি দেখো সবাই, আমাকে বলে দেয় গোলকটির তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত। দেখো তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত। ওকে, তো আমার এইখানে আমার ছোট্ট ভাইয়েরা এই ম্যাথটা কিভাবে ভুল করে দেখো, ওরা কি করে লিখে দেয় টেম্পারেচার অফ এফ ডিভাইডেড বাই কত, এফ -32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5। এই ম্যাথটা করে এইখানে টেম্পারেচার অফ সি বসায় দেয় 50, আর এরপরে টেম্পারেচার অফ এফ বের করে দেয়, আর স্যারেরা সুন্দর একটা গোল্লা দিয়ে দেয়। তো আসো এই ম্যাথটা আসলে এইরকম হবে না। একটু আগে যেই ম্যাথটা ছিল সেটা ছিল সেলসিয়াস স্কেলে 98 বা ফারেনহাইটে 98.4 হইলে সেলসিয়াসে কত হবে, একটার সাথে আরেকটা সম্পর্ক। বাট এখানে বলছে বৃদ্ধি। খেয়াল করো এই জায়গাটা আমরা একটু বুঝবো যে আসলে ঘটনাটা কি ঘটছে। তো এটা যদি আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো, আমি বললাম এইখানে আমার যে স্কেলটা আছে সেটা সেলসিয়াস স্কেল। তুমি বলো এর মৌলিক ব্যবধান তুমি কত পাইছিলা? 0 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 100। সেমভাবে আমি যদি ফারেনহাইট স্কেলের কথা চিন্তা করতাম, তুমি এর মৌলিক ব্যবধান পাবা কত বলো? পাবা তুমি 180। তার মানে আমি যদি বলি যে এইখানে প্রত্যেকটা দাগকে 100 ভাগে ভাগ করা হয়েছে টোটাল ঘরগুলাকে, আর এখানে টোটাল ঘরগুলাকে কত ভাগে ভাগ করা হয়েছে? 180 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারতেছি, এইখানে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হইলে, 100 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন করা হইলে ফারেনহাইটের ক্ষেত্রে কত হবে বলো? 180 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন হবে। পরিবর্তন, এটা হলো পরিবর্তন বা বৃদ্ধি বা পরিবর্তন যেটা বলে আর কি। তাহলে বলো আজ আমার এই সম্পর্কটা আমাকে একটু জানতে হবে, যেটা ফারেনহাইটে পরিবর্তনটা কত। তাহলে বলো 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে কত হবে? 1.8। তাহলে আমি এটাকে যদি বলি যে ওই 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে কত হবে? 1.8 ইন্টু 10। এই যে 18 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন ঘটনাটা আসে মৌলিক ব্যবধানের এইখান থেকে। তো আমরা এই ম্যাথটা তো এইভাবে সলভ করে দিলে, ঐকিক নিয়মে করে দিলে তো আর আমাকে স্যারেরা মার্কস দিবেন না। তো আমরা কিভাবে করব একটু খেয়াল করো, 2 নম্বর ম্যাথের সমাধানটা আমরা কিভাবে করব একটু দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো। দেখো তো প্রথমত আসো, আমরা প্রথমেই আদি তাপমাত্রা আমরা জানি না, তো আমরা ধরেই নিচ্ছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টেম্পারেচার অফ C1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ F1 -32 ডিভাইডেড বাই কত? 9। 1 নম্বর রাশি ধরে নিলাম আমি। সেমভাবে টেম্পারেচার অফ C2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ F2 -32 ডিভাইডেড বাই 9। 2 নম্বর রাশি লিখলাম।
দেখো 2 নম্বর রাশি থেকে 1 নম্বর রাশি আমি বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে কি লেখা যায়? টেম্পারেচার অফ C2 ডিভাইডেড বাই 5 মাইনাস টেম্পারেচার অফ C1 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ F2 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 মাইনাস টেম্পারেচার অফ F1 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আমি লসাগু করে ফেলি, কি লেখা যায়? এটা 5 টেম্পারেচার অফ C2 মাইনাস টেম্পারেচার অফ C1 ইকুয়াল, এখানে আমি যদি লিখি 9 কত আসে? টেম্পারেচার অফ F2 মাইনাস 32 মাইনাস টেম্পারেচার অফ F1 প্লাস 32। তাহলে দেখো এটা তাপমাত্রার পরিবর্তন কোন স্কেলে? সরি, এটা ফারেনহাইট হবে না, এটা সেলসিয়াস হবে। ওকে, কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। তাহলে ডেল টেম্পারেচার অফ সি লিখলাম আমি ডিভাইডেড বাই 5 ইকুয়াল, এটা হবে এই 32 বাদ ডেল টেম্পারেচার অফ এফ হবে ডিভাইডেড বাই 9। দেখো পরিবর্তন। এখন তুমি বলো, আমি বলতে পারি যে ডেল টেম্পারেচার অফ এফ ইকুয়াল কত হবে? 9 ডিভাইডেড বাই 5 ইন্টু ডেল টেম্পারেচার অফ সি। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমার এইটা হলো পরিবর্তন বা বৃদ্ধির ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এখন তুমি বলো, এই শর্টকাটটা ইউজ করে তুমি সব ম্যাথ সলভ করতে পারবা। বলে দিছে যে সেলসিয়াসে বৃদ্ধি কত? 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসে বৃদ্ধি কত? 50 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে বৃদ্ধি কত হবে সেটা বের করতে বলছে। সমাধান শেষ। আমি এই পুরা ম্যাথটা করেই এইখানে এসে মানটা বসায় দিব। তাহলে কত আসবে বলো? ডেল টেম্পারেচার অফ এফ ইকুয়াল 9 ডিভাইডেড বাই 5 ইন্টু ডেল টেম্পারেচার অফ সি এর মান বলে দিয়েছে 50। তার মানে কত আসবে? 90 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। এইটা হবে আনসার। তো আমরা এইভাবে সমাধানটা করব। তাহলে পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, টেম্পারেচার অফ এফ ডেল বের করে ফেলছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই 3 নাম্বার ম্যাথটা একদম 2 নাম্বারের মতো হুবহু সেমভাবেই সলভ করব। এটা তোমাদের বাসার কাজ থাকবে, HW করবা, নিজেরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এর অ্যান্সার কত আসে। ওকে, এখন আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। ম্যাথ 4 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো দেখো। তো একটু 4 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো। তো দেখো খেয়াল করো, তো 4 নাম্বার ম্যাথ কি বলছে? যে বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারের বরফের গলনাঙ্ক ছিল 100 ডিগ্রি। দেখো বরফের গলনাঙ্ক মানে কি? আইস পয়েন্ট। এবং পানির বাষ্পীভবন ছিল কত? 0 ডিগ্রি। পানি বাষ্প হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি সব উল্টাপাল্টা উদ্ভট কথাবার্তা বলা। আচ্ছা, সেই থার্মোমিটারে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান হবে? তো আমরা ম্যাথটা একটু বুঝলেই দেখো ম্যাথটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। শুধু ম্যাথটা বুঝতে হবে, কত কমপ্লেক্স করে লেখা। দেখো খেয়াল করো, ম্যাথটা আমি স্টার দিয়ে দিচ্ছি। ওকে, ম্যাথটা বোঝাটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারের বরফের গলনাঙ্ক ছিল এত, মানে আইস পয়েন্ট। আচ্ছা, পানির বাষ্পীভবন ছিল হলো কত? 0 ডিগ্রি। সেই তাপমাত্রা মানে সেই থার্মোমিটারে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান হবে? তাহলে একটু খেয়াল করো দেখো, আমাকে বলছে যে আইস পয়েন্ট, আমরা জানি কোনো একটা তাপমাত্রা মাইনাস, অর্থাৎ কোনো তাপমাত্রা মাইনাস, আচ্ছা আমি এক্স দিয়ে লিখি যেহেতু আমার এক্স স্কেল লেখা ছিল, যে কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলের একটু সম্পর্ক, আমার এই সম্পর্ক দিয়ে ম্যাথটা করতে হবে। এখন আমি C/5 F-32 ডিভাইডেড বাই 9 K-273 ডিভাইডেড বাই 5 এই সমীকরণ দিয়ে ম্যাথটা সলভ করতে পারবো না, আমাকে এইটার সাহায্য নিতেই হবে। এজন্য এই রাশিটা তোমাদের এত বারবার গুরুত্ব দিয়ে বলা। একটু খেয়াল করো, তাহলে আমরা 4 নম্বরের সমাধানটা কিভাবে করব? 4 নম্বরটা সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাথ। একটু খেয়াল করো, যে আমাকে বলছে সেলসিয়াস স্কেলে, তো টেম্পারেচার অফ সি আমি বললাম মাইনাস, একটু খেয়াল করে দেখো এর নিম্ন স্থিরাঙ্ক কত বলে দিছে, খেয়াল করো, এর গলনাঙ্ক ছিল হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্ন স্থিরাঙ্ক লিখবো কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 100। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 0। আর এই যে এখানে বলেছে বাষ্পীভবন ছিল হলো 0। নিম্ন স্থিরাঙ্ক কত? 100। আমাকে প্রশ্নে যেটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবে সেটাকেই আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো, প্রশ্নে যেটাকে নিম্ন স্থিরাঙ্ক বলবে আমরা সেটাকেই নিম্ন স্থিরাঙ্ক দিতে হবে, আমার মতো করে দিতে পারবো না, কারণ এটা নতুন করে একটা স্কেলের কথা বলা হয়েছে। এখন আসো কার সাথে সম্পর্কের কথা বলছে? বলছে হলো ফারেনহাইট স্কেলের সাথে সম্পর্ক। তো আমরা দেখো এই যে বলছে
সেলসিয়াস এবং ফারেনহাইটের তাপমাত্রা সমান হবে। তাহলে ফারেনহাইটের সম্পর্ক টেম্পারেচার অফ এফ মাইনাস, এখন আমি ফারেনহাইট স্কেলেরটা জানি, সেটা আমি লিখে দিচ্ছি। এটা তো আমার বলে দেয় না, এটা তো আমি জানি, যেটা জানি সেই ধ্রুব মানগুলা। ওকে, এখন আসো এই মানটা নিয়ে আমরা ম্যাথটা সলভ করব। তো একটু খেয়াল করো, আমি যদি এখানে লিখতাম টেম্পারেচার অফ সি, এই রাশিটা লিখতাম টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলেই কি হইতো স্যার, এরা আমাকে এই ম্যাথটা কেটে দিত। কারণ এখানে দেখো সেলসিয়াসের সাথে ফারেনহাইটের যে সম্পর্ক, আমার যে এই স্কেলটা ছিল, আমরা যে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের সম্পর্কটা জেনে আসছি, ওইখানকার আইস বিন্দু পয়েন্ট কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম বিন্দু কত ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাকে স্যার কি করছে দেখো, স্যার এখানে ম্যাথটা কিন্তু ঘুরায় দিছে, চেঞ্জ করে দিছে, আমরা ভুল করা যাবে না। ওকে, তার মানে এই সম্পর্কটা আমরা জেনে আসছি, কিন্তু আমাদের ম্যাথে কিন্তু এই সম্পর্ক দিয়ে ম্যাথ দেয়নি, তার মানে আমি এভাবে লিখতে পারবো না। ওকে, আসো আমরা তাহলে এইভাবে ম্যাথটা সলভ করে ফেলি। অ্যান্সারটা কত আসে আমরা একটু মিলাই নেব। ম্যাথের কনসেপ্ট বোঝাটা সবচাইতে গুরুত্বপূর্ণ, ম্যাথ পারার চেয়ে কনসেপ্ট বোঝা সবচাইতে গুরুত্বপূর্ণ। বললোটা কি এইখানে আমাকে, কোশ্চেন বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কোশ্চেনটা সবচেয়ে বেশি প্রাধান্য দিব। একটু খেয়াল করো, দেখো এখান থেকে আমি সামনে আগাই, তাহলে কি লিখবো, টেম্পারেচার অফ সি মাইনাস 100 ডিভাইডেড বাই মাইনাস 100 ইকুয়াল টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। এখন আসো আমি এটাকে যদি সুন্দর করে গুছাই লিখি, টেম্পারেচার অফ সি ইকুয়াল মাইনাস 5 ডিভাইডেড বাই 9 টেম্পারেচার অফ এফ মাইনাস 32। আমার বিশ্বাস এরপরে তোমাকে আর আচ্ছা, আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, এখানে আমি একটু ভুল করছি, এটা হবে টেম্পারেচার অফ সি মাইনাস 100। আমাকে প্রশ্নে কি বলে দিছে দেখো, সেই তাপমাত্রা কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান হবে। তাহলে ধরি প্রশ্ন মতে, বা আমি এখানে বলতে পারি প্রশ্ন মতে টেম্পারেচার অফ সি ইকুয়াল টেম্পারেচার অফ এফ, এই দুটো সমান হবে। তাহলে এইখানে খেয়াল করে দেখো, এই টেম্পারেচার অফ এফ এর জায়গায় টেম্পারেচার অফ কি বসাই দিব, সি, এই যে 1 নাম্বার ম্যাথটা, তার মানে এই অংশের পরে এই 1 নাম্বার ম্যাথটা আসবে, এই অংশের পরে আমার কোন ম্যাথটা আসবে, 1 নাম্বার ম্যাথটা। দেখো 1 নাম্বার ম্যাথটা আমরা সলভ করে আসছিলাম, তখন যেই রাশি ছিল সেখানে আমরা বলে দিয়েছিল সমান হবে সেলসিয়াস ফারেনহাইট, সেখানে আমরা এটা ধরে নিয়েছিলাম, বাকি কাজটা করছিলাম। এখন দেখো টেম্পারেচার অফ সি মাইনাস 100 ইকুয়াল মাইনাস 5 ডিভাইডেড বাই 9 টেম্পারেচার অফ সি মাইনাস 32। এইখান থেকে টেম্পারেচার অফ সি যেটা পাবো সেটাই আমার অ্যান্সার। ওকে, 1 নম্বরের অ্যান্সারের মতো করে আমরা বাকিটুকু একটু নিজেরা সমাধান করে ফেলবো, এটাও তোমাদের কাজ থাকবে, এটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এটার অ্যান্সারটা কত আসবে। এখন আসো, এখন আমি যদি তোমাদের বলি যে 4 নাম্বার ম্যাথের কথা কি বলছে, একটু খেয়াল করো 4 নাম্বার ম্যাথে কি বলছে। দেখো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে। কেমন থার্মোমিটার? ত্রুটিপূর্ণ। ওকে, তার মানে এই থার্মোমিটারটাও কিন্তু ওই যে তুমি সেলসিয়াস ফারেনহাইট কেলভিনের যে সম্পর্ক জানো সেই সম্পর্ক দিয়ে ম্যাথ করতে পারবা না। তার মানে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে কি বলছে দেখো, এর নিম্ন স্থিরাঙ্ক 4 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 98। থার্মোমিটারের কি বলছে 51 ডিগ্রি পার্ট দিলে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে পার্ট কত হবে। একটু খেয়াল করো, আমাকে যেই থার্মোমিটারের কথা বলে দিছে সেই থার্মোমিটারটা আসলে আমরা যে সচরাচর যেই থার্মোমিটারগুলো ব্যবহার করি সেটা না, এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তাহলে আমি ধরে নেই ওই থার্মোমিটারটা হলো এক্স থার্মোমিটার। তাহলে একটু খেয়াল করে দেখো 5 নম্বরের সমাধানটা আমাকে বলে দিচ্ছে যে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক আইস পয়েন্ট কত দিয়ে দিছে বলো, আইস পয়েন্ট বলে দিছে 4 ডিগ্রি সেলসিয়াস, আর আমাকে 4 ডিগ্রি কোনো সেলসিয়াস দেয়নি। আর স্টিম পয়েন্ট কত দিছে, বাষ্পবিন্দু স্টিম বলো কত 98। ওকে, আর এখানে বলে দিছে কোনো একটা তাপমাত্রা এক্স এর মান কত বলে দিছে, এক্স এর মান আমাকে বলে দিছে কত 51 ডিগ্রি। এখন আসো আমাকে বলে দিছে টেম্পারেচার অফ সি ইকুয়াল হোয়াট, টেম্পারেচার অফ এফ ইকুয়াল হোয়াট। তাহলে এক্স এর সাথে ওই এক্স স্কেলের সাথে আমি একবার ফারেনহাইটের সম্পর্ক দেখবো আর একবার সেলসিয়াসের দেখবো, ম্যাথ শেষ। তাহলে দেখো আমরা যদি সেলসিয়াস এক্স স্কেল আমরা জানি কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ওকে, ইকুয়াল ধ্রুব থাকবে। তাহলে দেখো আমি টেম্পারেচার অফ সি সেলসিয়াসের সাথে যদি সম্পর্ক দেখি, টেম্পারেচার অফ সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 মাইনাস 0। তো এইখান থেকে আমরা কি করব, এই যে এক্স এর মান আমি বসাই দেব কত 51 মাইনাস কত 4 ডিভাইডেড বাই এটা কত 98 মাইনাস 4, ওকে, ইকুয়াল
টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 100। আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি, টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 লিখে দিই। না, এটা হলো কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এদের অনুপাত ধ্রুব। তার মানে এই সম্পর্কের সাথে এই সম্পর্ক নিয়ে আগাইতে হবে। তো এইখান থেকে আমি টেম্পারেচার অফ সি বের করে দিব, সেটা আমার একটা অ্যান্সার। আবার সেমভাবে একটু খেয়াল করে দেখো, যখন তুমি ফারেনহাইটের সম্পর্ক লিখবা, আবার দ্বিতীয় অংশের জন্য একটু খেয়াল করো, আমি কি লিখব? কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল, আমি লিখব টেম্পারেচার অফ এফ অর্থাৎ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। কত লিখবো বলো? 32, 212, 212 মাইনাস 32। এখান থেকে খেয়াল করে বলো, এই মানগুলো আমি সবগুলা জানি, দেখো একটু আগে লিখে আসছি। এইটাই টেম্পারেচার অফ এফ এর, এইখানে আমার টেম্পারেচার অফ এফ বের করতে হবে। এটাই হবে আমাদের অ্যান্সার, এটা হবে ফারেনহাইট স্কেলের মান। এই মানগুলো আমাকে বের করে কমেন্ট সেকশনে জানাবা যে এই মানগুলো আসলে কত আসে। এখন আসো শেষমেশ আমি তোমাদের সাথে একটু বলি, দেখো আমরা সবসময় শর্টকাট খুঁজতে যাই। শর্টকাট আসলে খুঁজতে যাওয়া যাবে না, যে আমরা তো জানি স্যার এরকম যে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। আমাদের বইয়ের মধ্যে তো এটা দেওয়া আছে, এটা দিয়েই তো আমরা সব ম্যাথ করতে পারার কথা। কিন্তু না, তোমাকে এইটা দিয়েই তুমি সব ম্যাথ করতে পারবা না। এটা দিয়ে তুমি হয়তো বা দুইটা একটা ম্যাথ করতে পারবা, বা তোমাকে যেটা নর্মালি যে গদবাদা ম্যাথগুলো আছে সেগুলো তুমি করতে পারতেছো, বাট এটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা না। দেখো এই ম্যাথগুলোর মধ্যে এই যে এই ম্যাথটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো ম্যাথ। তোমাকে একটু চেঞ্জ করে দিবে পরীক্ষার হলে, মনে হবে যে হায় এত সুন্দর ম্যাথ আসছে, আমি সুন্দর ম্যাথটা সলভ করে ফেলছি, এই যে এই ম্যাথটার কথাই চিন্তা করো, এই যে বৃদ্ধির কথা বলে দিচ্ছে। তো সবাই পরীক্ষা দিয়ে নাচতে নাচতে বের হয়, আর এই ম্যাথে আমি 3 মার্কস পেয়ে গেছি, 3 মার্কস পেয়ে গেছি। পরীক্ষা শেষে যখন খাতা দেখে তখন দেখে ও আচ্ছা ওইখানে বৃদ্ধির কথা বলছিল। তাহলে প্রশ্নটা পড়ার টাইমে এতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, ছোট্ট ছোট্ট কথাগুলোকে খুব গুরুত্ব দিতে হবে আমাকে। বলছেটা কি, বললোটা কি, সেটা আমাকে গুরুত্ব দিতে হবে। তো গুরুত্ব দিয়ে দেন আমরা কোশ্চেনটা সমাধানের দিকে যাব। তো তুমি যদি আজকের এই অংশটুকু খুব ভালোভাবে বুঝে থাকো, এই স্কেলের মধ্যেকার যে সম্পর্ক আছে, তোমার এসএসসি বলো আর ইন্টারমিডিয়েট বলো, কোনোটাতেই তুমি আটকাবা না। তোমাকে যেভাবেই দেখ না কেন, এসএসসি বলো আর ইন্টারমিডিয়েট বলো, এই স্কেলের মধ্যেকার যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়ে তোমার কখনোই সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে হ্যাঁ, এই কনসেপ্টটা তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে যে সম্পর্কটা আসলে কি বলছে। সেটা কি সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক বলে দিছে, তাহলে আমি এই সম্পর্কটা লিখব, সেলসিয়াস ফারেনহাইট কেলভিন। নাকি এদের আমাকে নতুন করে কোনো একটা স্কেল বলে দিছে, সেখানে এই সম্পর্ক নিয়ে আমাকে ম্যাথ করতে হবে, যে সম্পর্কটা আমি লিখে দিছি। নাকি পরিবর্তন বা বৃদ্ধির কথা বলছে, তাহলে আমাকে ওই পরিবর্তন বা বৃদ্ধির যে সম্পর্কটা, অর্থাৎ আমি সবগুলো রাশি যদি একসাথে লিখে দেই একদম শেষে, একটু দেখো সবগুলো রাশি, তাহলে সেই সম্পর্ক নিয়ে আমাকে ম্যাথ করতে হবে। যদি সেলসিয়াস ফারেনহাইট আমাকে গদবাদা যারা আছে তারা লিখতে চাও টেম্পারেচার অফ সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টেম্পারেচার অফ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টেম্পারেচার অফ কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, যারা গদবাদা ম্যাথগুলো আছে এটা দিয়ে তুমি করতে পারবা, তবে সব ম্যাথ এটা দিয়ে করতে পারবা না, এটা আমি নিশ্চিত। সেকেন্ড দেখো এই সম্পর্কটা, অর্থাৎ কোনো একটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই সম্পর্কটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা, সব ম্যাথ করতে পারবা। সব স্কেলের মধ্যেকার সম্পর্ক, তোমাকে ত্রুটিপূর্ণ বলুক ত্রুটিমুক্ত বলুক, সব ম্যাথের সম্পর্ক তুমি করতে পারবা, কারণ এখান থেকেই এটার জন্ম। আর একটা সব পরিবর্তনের ক্ষেত্রে দেখো আমরা দেখে আসছি সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে, শুধু আমি তোমাকে সিস্টেমটা দেখাইছি। সেলসিয়াস ফারেনহাইটের ক্ষেত্রে দেখো মৌলিক ব্যবধান যাদের সেম, তাদের পরিবর্তনটা সেম হবে। তাহলে সেলসিয়াসের পরিবর্তন যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইটের মানে কেলভিনের পরিবর্তন দেখো 10 ডিগ্রি কেলভিনই হবে, সরি 10 ডিগ্রি কেলভিনের সাথে ডিগ্রি হয় না, 10 কেলভিনই হবে। তাইলে কারণ ওদের দুজনের মৌলিক ব্যবধান সেম। তাহলে পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস ফারেনহাইটের এই ম্যাথটা পরীক্ষায় কতবার আসছে তুমি নিজে টেস্ট পেপার দেখলেই বুঝতে পারবা। তাহলে ওইখানে আমরা জানি ডেল টেম্পারেচার অফ এফ ইকুয়াল আসে হলো 9 ডিভাইডেড বাই 5 ইন্টু ডেল টেম্পারেচার অফ সি। যখন পরিবর্তন বা বৃদ্ধির কথা বলবে তখন অবশ্যই তোমাকে এটা ব্যবহার করতে হবে। তুমি হয়তো বা ধরে রাখো এটা দিয়ে তুমি একটা ম্যাথ পেয়েও যাইতে পারো পরীক্ষাতে 3 মার্কসের। ওকে, তো একটু সুন্দরভাবে ম্যাথগুলো সলভ করবা, সলভ করে যদি কোনোটাই প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে।